তো বন্ধুরা নমস্কার। আমাদের একদম নতুন ধরনের একটা শোতে আপনাদের স্বাগত। আমরা এতদিন পডকাস্ট করে এসেছি, ব্লগ করেছি, কিন্তু এবার আমরা আপনাদের সামনে একটা ক্রিকেট নিয়ে আড্ডা পরিবেশন করতে চলেছি। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু শ্রেয়ান। শ্রেয়ান ক্রিকেটের বিষয়ে যথেষ্ট পারদর্শী, মানে নলেজের দিক থেকে। এবং সেই কারণেই তাকে আমি জোর করে ঢুকিয়ে নিয়ে এসেছি এই শোতে। এবং আরও এক বন্ধু থাকার কথা ছিল, তার নাম হচ্ছে অরিজিৎ, এবং বিশেষ কারণবশত সে আজকের শোটাতে থাকতে পারছে না। এই আড্ডাতে আহ, আজকে আমরা আলোচনা করব এই যে ক্রিকেট 2026 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছে, T20। তো কোন টিম পারফর্ম কিরকম করছে এখনো অবধি। প্রত্যেকেরই দুটি করে ম্যাচ খেলা হয়ে গেছে, ইউএসএ এবং নেদারল্যান্ডসের তিনটি করে ম্যাচ। আমরা যখন শুট করছি তখন এই পরিস্থিতি আর কি। এবং আহ, ভারত পাকিস্তান ম্যাচের টেনশন, বাংলাদেশের বেরিয়ে যাওয়া, এই সমস্ত টপিক নিয়েই আজকে আলোচনাটা হবে। তো শ্রেয়ান, তোকে আরো একবার আমাদের এবং বন্ধুরাতে অনেক অনেক স্বাগত। কেমন আছিস প্রথমে বল। হচ্ছে যেহেতু আমি খেলা প্রেমী, মানে মাল্টি স্পোর্টস লাভার, ক্রিকেটটা তো খুবই ভালোবাসি। T20 ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছে তখন তো ভালো থাকতেই হবে, ফলো করার চেষ্টা করছি। কিন্তু আচ্ছা। মানে অনেস্টলি স্পিকিং, মানে মানে এখনো পর্যন্ত একদম আমার T20 ওয়ার্ল্ড কাপে সুপার এইট শুরু না হলে একদম মানে ফ্লোতে যেতে পারিনি স্পিকিং। মানে মানে এখনো পর্যন্ত একদম আমার T20 ওয়ার্ল্ড কাপে সুপার এইট শুরু না হলে একদম মানে ফ্লোতে যেতে পারিনি। কিন্তু হুম। মোটামুটি আর পাঁচজনের থেকে একটু বেশি ফ্লোতে আছি। হুম। এইটুকু মনে হয়। তো যাই হোক, আমরা টপিকে ফিরি এবং একদম স্টার্ট করে দিই আর কি। তো এই যে বাংলাদেশের বেরিয়ে যাওয়াটাকে, এটা তুই কিরকম ভাবে দেখছিস? দেখো, আমি তো স্পোর্টস লাভার, আর হুম। বাংলাদেশের বেরিয়ে যাওয়াটা পুরোপুরি পলিটিক্যালি। এবার হুম। পলিটিক্যালি আলোচনা করতে গেলে তো এখন মানে সকাল মানে রাত থেকে ভোর হয়ে যাবে। কিন্তু হুম। হুম। এটাই বলবো, মানে এর গোড়া অনেক আহ, পুরনো। মানে সূত্রপাতটা বাংলাদেশ, অনেক আগে থাকতে। হ্যাঁ হ্যাঁ, সূত্রপাতটা অনেক অনেক পেছনে। মানে বাংলাদেশ বলছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়ার জন্য আহ, আহ, এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, বা হুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নয়, সেটা সরকারের সিদ্ধান্ত, সরকারের ওপরে আমরা যেতে পারবো না। এবার আম, এবার মুস্তাফিজুর রহমানকে যেহেতু আইপিএল বরখাস্ত 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 বলা যাবে না, আহ, মানে বাদ মানে দেওয়াটা, দেখ আমার আমার ব্যক্তিগত বাদ মতামত বাদ যদি। তো ওরকম ভাবে দেয়নি। হুম। বিসিসিআই কেকেআর কে রিকোয়েস্ট করেছে, কারণ আইপিএলটা তো আইসিসি টুর্নামেন্ট না, বিসিসিআই এর হুম। টুর্নামেন্ট। বলেছে যে ওকে নিলে যে পলিটিক্যালি একটা মানে আরো মানে কি বলবো, পিঞ্চ করা হয়ে যায়। এবার হুম। আহ, তার আগে বাংলাদেশ ভারতের যে পলিটিক্যাল সম্পর্ক, এর অনেক মানে মানে সূত্রপাত অনেক পুরনো। এটা হওয়ারই ছিল, কিন্তু এটা আমি বলবো, এটা নিরপেক্ষভাবে বলবো, এটা আমি ভারতীয় হিসেবে বলবো না। হুম। বাংলাদেশ থাকলো কি না থাকলো, তাতে টুর্নামেন্টের হয়তো ওই 18 কোটি, যেহেতু বাংলাদেশ এখনো পপুলেশনে 10 জনের মধ্যে আছে, আহ, মানে টপ 10 এর মধ্যে আছে, তাদের প্রবলেম, কিন্তু টুর্নামেন্টের ঐতিহ্যর কোনো প্রবলেম মানে না, বিশেষ করে হবে না বলে শেষ একটা আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের যা পারফরমেন্স, 2019-এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তারা যখন সেমিফাইনালে যেতে পারলো না, অনেকেই ভেবেছিল যে না, এই টিমটা যেতে পারতো কিন্তু যেতে পারেনি। কিন্তু তারপর থেকে বাংলাদেশের যা পারফরমেন্স, ইভেন মানে কিছুই মনে রাখার মতন নয়। বিশেষ করে ওদের যে পঞ্চপাণ্ডব যাদেরকে ওরা বলে, তারা সবাই রিটায়ার করে গেছে এবং তার পরবর্তীকালে তাদের জায়গা নেওয়ার মতন কেউ এখনো আসেনি। তো সেই কারণে বাংলাদেশের বেরিয়ে যাওয়াটায় যে খুব বেশি ইম্প্যাক্ট করবে সেটা আমাদের কোথাও মনে হয় না। কিন্তু হ্যাঁ, হতে পারতো না। যে। না, আমি আবারও বলছি, টুর্নামেন্টের কোয়ালিটিতে কোনো ইম্প্যাক্ট করবে আমার মনে হয় না। না, কারণ না। আহ, তার বদলে এসছে হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড আগের বারের টুর্নামেন্টও খুব ভালো খেলেছে, আগের বারও ইংল্যান্ডের হ্যাঁ। গ্রুপে ছিল। আর হুম। বাংলাদেশের মানে সত্যিই তাই, মানে যতদিন যাচ্ছে গ্রাফ নামছে।
নামছে। এবং সত্যি কথা বলতে কি, বাংলাদেশ শুধু নয়, পাকিস্তানেরও প্রায় সেম, কিন্তু তাও পাকিস্তান একটা স্ট্যান্ডার্ড কোথাও মেনটেন করে, যেটা কিনা বাংলাদেশ তো একেবারেই ধারে কাছে আসে না। যাই হোক, এবার বাংলাদেশকে বাদ দিয়ে আমরা যখন ওয়ার্ল্ড কাপ শুরুই করে দিলাম, তো এবার বল আমাকে তোর, এই যে আমরা এক একটা গ্রুপ করে যাই তাহলে। তো ভারতের যে গ্রুপ, অর্থাৎ কিনা গ্রুপ এ, তো গ্রুপ এ তে ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, নেদারল্যান্ড আর নামিবিয়া। স্বাভাবিকভাবেই ভারত এবং পাকিস্তানই নেক্সট লেভেলে যেতে পারে, এটা একটা ধারণা। কিন্তু ইউএসএ একটা টক্করের টিম। প্রথম ওয়ার্ল্ড কাপেও তাদের প্রথম ওয়ার্ল্ড কাপেও তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছিল, এই ওয়ার্ল্ড কাপেও কিন্তু দেখাচ্ছে। এবং আজকে আমাদের ইউএসএ নেদারল্যান্ডের যে খেলাটা হলো, সেখানে যথেষ্ট ভালোভাবে ডমিনেট করেছে নেদারল্যান্ডসকে। আগের বারও বলে দিই, আগের বারও ভারত, পাকিস্তান, ইউএসএ তিনটে টিমই একই গ্রুপে ছিল, আর দুটো টিম হুম। মনে হয় আলাদা ছিল। হুম। তো সেখানে কিন্তু পাকিস্তানকে ইউএসএ পাকিস্তানকে হারিয়েছিল, এবং পাকিস্তান কিন্তু গ্রুপ লিগেই আউট হয়ে গেছিল, বেরিয়ে গেছে। ইউএসএ হ্যাঁ। উঠেছিল। আর পাকিস্তান হুম। ইউএসএ ম্যাচটা কিন্তু এখনো বাকি আছে। আর হুম। ইউএসএ এর মোটামুটি টিমটা একই আছে। হুম। আহ, নিউজিল্যান্ডের একটা প্লেয়ার, আমার নামটা, কোরি অ্যান্ডারসন প্লেয়ারটা নেই। গাউস হুম। বলে একটা প্লেয়ার আছে, সৌরভ হুম। নেত্রাভালকার আছে। হুম। সৌরভ নেত্রাভালকার হচ্ছে মানে ইন্ডিয়ান অরিজিন, যে হুম। লিঙ্কডিনেও খুব ভালো প্রোফাইল, ওরাকেলে কাজ করে, ছুটি নিয়ে আগের বারও এসেছিল, এবারও হুম। ছুটি হুম। নিয়ে হুম। এসছে। হুম। হুম। এবং আর সব থেকে আশ্চর্যের বিষয় যে এতগুলো টপ টিম, মানে ওয়ার্ল্ড কাপ মানে সমস্ত বড় টিমগুলো খেলছে, কিন্তু অ্যাসোসিয়েট নেশনের প্লেয়াররা র্যাঙ্কিং এ রয়েছে। মানে ধরে নে, উইকেটস নিয়েছে শ্যাডলি, ভ্যান শ্যালকুইক, আমার যদি উচ্চারণ মোটামুটি ঠিকঠাক হয়, তো তিনটে ম্যাচ খেলে 11টি উইকেট নিয়ে এখন তিনি সর্বোচ্চ উইকেট টেকার এই ওয়ার্ল্ড কাপে এখনো অবধি। আবার ব্যাটিং এর দিকেও যদি দেখি, ইউএসএ থেকে শুভম রঞ্জানে আছে, সে সেকেন্ড র্যাঙ্কিং এ রয়েছে, 136 রান করেছে তিনটে ম্যাচে। তো ইউএসএ কিন্তু আরেকটা সাউথ আফ্রিকা হতে পারে, আমার যেটা যেটা ধারণা। না, এটা খুবই মানে মানে বড় ব্যাপার হয়ে যাবে। ইউএস সাউথ আফ্রিকার হচ্ছে মানে অনেক দিনের ইতিহাস, মানে আজ হুম। এখনই হয়ে যাবে সেরকম বলতে না, পারবো না। আর মানে এটা একটা আশা এখন রাখছি যে এখন ওই এখন দিকে যেতে জাস্ট পারে। এখন জাস্ট এখন জাস্ট দু তিনটে করে ম্যাচ হয়েছে, এখন কে মোস্ট রানস মোস্ট উইকেট ওরকম ভাবে করা যাবে না। হুম। সে জিম্বাবুয়ের মুদারবানিও 2 ম্যাচে 7 উইকেট পেয়ে গেছে। হুম। কিন্তু আমি এখনো মনে করি মানে মেন খেলাটা শুরু হবে হচ্ছে টপ 8 থেকে। এখন যেগুলো হচ্ছে শুধু আহ, কি বলবো, আপসেট হচ্ছে। হুম। না, আরেকটা জিনিস, এই যে নেদারল্যান্ডস বল, নেদারল্যান্ডস 2003 থেকে আমি ওদেরকে ওয়ার্ল্ড কাপ খেলতে দেখছি, কিন্তু খুব বেশি যে উন্নতি করেছে তারা ক্রিকেটে সেটা নয় কিন্তু। মানে আজ অব্দি তাদেরকে গ্রুপ লিগের বাইরে কোনোদিন একটু নকআউট লেভেলে গিয়ে খেলতে কোনোদিনই প্রায় দেখলাম না। হ্যাঁ, সেরকম উন্নতি কিছু করেনি, কিন্তু এটাও বলবো মানে অবনতির দিকে ওরা মানে যায়নি। মানে হুম। T20 ক্রিকেটটায় লাস্ট 5 বছর যদি দেখো, নেদারল্যান্ড কিন্তু মানে একটা খুব বড় থ্রেট না হলেও মানে ওদেরকে একদম মানে ও, ফাঁকা চোখে করা যাবে না। হুম। কারণ আবার নেদারল্যান্ড, হুম, হ্যাঁ আরো একটা বলো। টিম রয়েছে নামিবিয়া। তো নামিবিয়াকে আমি ধরছি যে তাদের 4টে ম্যাচ 4টেতেই হারবে হয়তো। মানে একটু হার্শ ওয়ার্ড হয়ে যাচ্ছে, কিন্তু এটাই হয়তো সত্য। মানে কিন্তু নামিবিয়ার সাথে ইন্ডিয়ার খেলাটা আমি দেখলাম। হুম। নামিবিয়ার যে একজন প্লেয়ারকে আমার খুব মানে প্রমিসিং লেগেছে, তার যদিও বয়সটা একটু বেশি, হুম। মানে ইরাসমাস বলে একজন প্লেয়ার। হুম। হুম, মানে বোলিং ইরাসমান। এ, হ্যাঁ বোলিং এ ভ্যারিয়েশন মানে খুবই ভালো। মানে একটা বল করছে আম্পায়ারের পেছন থেকে, একটা বল করছে সাইড আর্ম দিয়ে, একটা বল করছে টপ স্পিন। আবার হুম। ও ব্যাটিংও ভালো করতে পারে, সেকেন্ড ডাউনে হুম। ব্যাটিংও ভালো কিন্তু করতে একটা পারে। প্লেয়ার তো ম্যাচ জেতাতে পারবে না, না? সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মানে নামিবিয়া নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে ওই ক্যাপ্টেনের কথাই বলতে হয়। বাদ বাকি টিম হুম। নিয়ে তো সেরকম কিছু বলার এখনো আসেনি। আর আর নামিবিয়ার যে একজন স্টার প্লেয়ার ছিল, সে তো রিটায়ার করেছে। নামিবিয়া আগের বারও খেলেছে, কিন্তু
নামিবিয়া কখনোই, আর নামিবিয়ার ডোয়েন লেভেরক বলে একজন, না ওটা তো না, বারমুডা সে ট্রায়াড তো বহু খেলেছিল। কাল আগে ছিল। হ্যাঁ হ্যাঁ, নামিবিয়া কোনোদিনই টিম হিসাবে ওরম ভালো খেলতে না, পারেনি, একেবারে নামিবিয়ারও প্লেয়ার ছিল ইন্ডিভিজুয়াল। না, ওটা বারমুডার প্লেয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বললাম, বারমুডার প্লেয়ার ছিল ডোয়েন লেভেরক। তো হ্যাঁ। এরা কি এক একটা প্লেয়ার হয়তো ভালো খেলবে, কিন্তু টিম হিসেবে এখনো মানে, না, অনেক মানে কাঁচা, আহ, অনেক 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 অনেকটাই সময় কাঁচা লাগবে। মানে। আচ্ছা, এবার আসি মানে গ্রুপ বি তে। গ্রুপ বি তে কিন্তু আজকে একটা বিরাট বড় অঘটন ঘটে গেছে। সেই 2007-এর পর আবারও জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, এবং যথেষ্ট ভালোভাবে হারিয়েছে বলতে গেলে। মানে অস্ট্রেলিয়াকে অলডাউন করেছে, নিজেরা খালি দুটো উইকেট হারিয়েছে। একটা সময় মনে হচ্ছিল যে, আমি বলতে গিয়েও লোকের সঙ্গে, দু একজন লোকের সঙ্গে আজকে কথা বলতে গিয়ে বলেছি, মানে এক্সাইটমেন্টে, অস্ট্রেলিয়া না জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। এবার সবাই বলছে এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি তখন বললাম না না, বলতে ভুল হচ্ছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। যখন এই কথাটা বললাম তখন সবাই বলছে যে আচ্ছা, সেই সে কি কথা। এবং দেখা যাচ্ছে স্কোর কার্ড, এদের মাত্র দুটো উইকেট ফেলতে পেরেছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়া অলডাউন। এটা কি, মানে অস্ট্রেলিয়ার বোলিং এ এত কি আহ, ঘটলো যে তারা এরকম বাজে পারফরমেন্স বোলিং এ? দেখো, অস্ট্রেলিয়া যদি 2015 থেকে তুমি ধরো, হুম। দুটো ওয়ানডে ওয়ার্ল্ড কাপ পেয়েছে, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে, একটা হুম। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পেয়েছে। পেয়েছে, হ্যাঁ। রানার্স সেমিফাইনালিস্ট আমি ছেড়েই দিলাম। এর মধ্যে হুম। যে একমাত্র 5টা প্লেয়ার আছে, মানে 150, 123, 26, 149 বছরের ইতিহাসে যদি হুম। একমাত্র 5টা প্লেয়ারকে তুমি ধরো, যাদের 3টে ফরম্যাটেই আইসিসি এ আছে, কাপ আছে, হুম। সেটা হচ্ছে ওয়ার্নার, ডেভিড হুম। ওয়ার্নার যে রিটায়ার্ড, হুম। স্টিভেন স্মিথ যে হুম। বলছে এখন যে মিচেল মার্সের ইনজুরির জন্য আসতে পারে, আর তিনজন হচ্ছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হুম। জশ হ্যাজেলউড, তিনজন হুম। পেসার। জশ হ্যাজেলউড জাস্ট রিসেন্ট চোটের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেছে। প্যাট কামিন্স তো শেষের আগেই ঘোষণা হয়ে গেছিল যে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যাবে, আর মিচেল স্টার্ক হচ্ছে আহ, এ থেকে টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। এই হুম। পাঁচজন ছাড়া, মানে হুম। 2015 কেন, 2009-এর পরেই প্রথম এই পাঁচজন ছাড়া কেউ নেই টি-20 কোনো একটা আইসিসি, টি-20 কেন, কোনো আইসিসি টুর্নামেন্টে খেলতে এসছে। একটা যে হুম। কোনো টিমের জন্য টাফ। আজকে আমরা ফুটবলেও জানি ব্রাজিল প্রচুরবার চ্যাম্পিয়ন, কিন্তু আজকে কিন্তু সত্যি দেখতে গেলে ব্রাজিল কিন্তু 2002-এর পর আর কোনো না, ওয়ার্ল্ড কাপ জেতেনি। হ্যাঁ। আর এটাও মানতে হবে, ফুটবলের কথা যদি করি, 2014 জার্মানি জিতেছিল, তারপর থেকে কোনোবার গ্রুপ লিগ টপকায়নি। হুম। 2006 ইটালি চ্যাম্পিয়ন হয়েছে, দুজনেই 4বারের চ্যাম্পিয়ন। ইটালি তো হুম। লাস্ট দুবার কোয়ালিফাই করেনি। তো সেটাই। এবার অস্ট্রেলিয়ার জন্য খুব বড় পরীক্ষা, কিন্তু অস্ট্রেলিয়ার টিম আমি এখনো মনে করি খুব ভালো, কিন্তু শুধু ব্যাটিং এ। বোলিং এ অ্যাডাম হুম। জাম্পা ছাড়া আর কেউ নেই। এই টিম হুম। নিয়ে আমি মনে করি আর যাই করা যায়, মানে একটা চ্যাম্পিয়ন্স লাগ তো থাকা দরকার, কিন্তু চ্যাম্পিয়ন্স হুম। লাগের সঙ্গে সঙ্গে একটা টিমেরও তো দরকার হয়। কিন্তু হুম। এখনো আমি মনে করি যে স্টিভেন স্মিথ বিগ ব্যাশে খুব ভালো ফর্মে আছে, ও চলে এলে আরো ভালো খেলা হবে। হুম। কিন্তু ব্যাটিংটা খুবই ভালো, কিন্তু ব্যাটিং এ প্রবলেম হবে না এখনো ওদের, ওদের যা হুম। বেঞ্চ কিন্তু স্ট্রেংথ আছে। বোলিং এ প্রবলেম কিন্তু রয়েছে। কিন্তু বোলিং এ প্রবলেম রয়েছে, কিন্তু এই টিম নিয়ে কখনো চ্যাম্পিয়ন হওয়া যায় না। তো তবে চ্যাম্পিয়ন। এই গ্রুপটা থেকে তোর কি আশা? মানে দেখ, শ্রীলঙ্কা দুটো ম্যাচ দুটোই জিতেছে। এবার দেখতে হবে যে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার একটা শ্রীলঙ্কার একটা বড় আপসেট আমি তোমায় বলে দিই, শ্রীলঙ্কার সব থেকে বড় স্টার প্লেয়ার টি-20, সেটা হচ্ছে ওয়াহিন্দু হাসারাঙ্কা, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেছে। হুম। ওর কিন্তু চোটের জন্য বেরিয়ে গেছে। আর হুম। শ্রীলঙ্কা যদি শ্রীলঙ্কার তাও আমি বলবো মহেশ দীক্ষানা আছে, ওয়েলালাগে আছে, পাথিরানা আছে, হুম। ব্যাটিং এ মেন্ডিস আছে। তারপর হুম। সব থেকে বড় কথা, ওরা হোম গ্রাউন্ডে খেলছে। হুম। হয়তো অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে, তাহলে অস্ট্রেলিয়া আপসেট হবে। কিন্তু হুম। ওই গ্রুপটা আরো ইজি, ইজি থেকে ইজিতর হয়ে যাচ্ছে, আর কিছুই না, কারণ সুপার না, এইটে তো। জিম্বাবুয়ে এখন, আমি তাও আমার এখনো মানে আমার যেটা বলছে, আমার যা সেন্স বলছে যে হয়তো শ্রীলঙ্কার অস্ট্রেলিয়াই ফাইনালি কোয়ালিফাই করবে। জিম্বাবুয়ে হয়তো আমার এটা ওয়ান্ডার থেকে যেতে আমার পারে।
আমার মনে হচ্ছে একটু অন্য। আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মধ্যে একটা টিমই কোয়ালিফাই করবে। অস্ট্রেলিয়া হচ্ছে শ্রীলঙ্কা খেলাটাই হচ্ছে নকআউট হয়ে যাবে, মানে সুপার হুম 16 খেলা হয়ে যাবে। জিম্বাবুয়ে কোয়ালিফাই করবে, কারণ জিম্বাবুয়ে যদি এই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে, এই হুম অস্ট্রেলিয়াকে মানে বোলিংটা ভালো নেই যদিও, তাও হুম নাথান আর এলির মতো জিম্বাবুয়ের একদফা সামনে আছে। এখন যদি বাকি যে জিম্বাব দুটো জিম টিম রয়েছে তারা জিম্বাবুয়ের জিম্বাবুয়ে যদি এই অস্ট্রেলিয়াকে এরকম ভাবে হারাতে পারে, শ্রীলঙ্কাকেও হারানোটা খুব একটা অস্বাভাবিক নয়। না, আর আমি তার উপর তাও এটাও নিচ্ছি যে ধরে নে শ্রীলঙ্কা জিতলো, কিন্তু সেক্ষেত্রে ধরে নিচ্ছে আরো একটা ওদের যে দুর্বলতম টিম ওমানকে বোধহয় হারিয়ে দিয়েছে নাকি জিম্বাবুয়ে। আমরা খেয়াল করছি না, 1 মিনিট দাঁড়া। না, ওমানের জিম্বাবুয়ে, সাথে খেলা হয়নি। ওমানের সাথে খেলা হয়নি এখনো। হ্যাঁ জিম্বাবুয়ে দুটো খেলাই হয়েছে। হ্যাঁ, তো জিম্বাবুয়ে সামনে এই যে আন্ডারডগ টিম গুলো রয়েছে সেগুলোকে নিশ্চয়ই হারাবে, এবং শ্রীলঙ্কার সঙ্গে হয়তো একটা দেখো, টাফ। এই 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 গ্রুপে মেন লড়াই আমি যা মানে এখন আজকের ডেটে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে। হুম তো জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে অলরেডি হারিয়ে দিয়েছে, আর হারিয়ে দিয়েছে মানে অঘটন তো, মানে খাতায় কলমে অঘটন, কিন্তু এটা হুম ডমিনেটিং উইন। হুম জিম্বাবুয়ের সব থেকে যে বড় বোলার, মানে সব থেকে বড় বোলার যে দুজনে, একটা হচ্ছে মুজারবানি, একটা হচ্ছে নাগারাবা। হুম মানে আমার পার্সোনালি নাগারাবাকে বেশি ভালো লাগে, যে বাঁহাতি বোলিংটা করে। সে নাগারাবাকে হুম আজকে আমি গুগলে চেক করলাম, তাকে নাকি রেস্ট দিয়েছে। মানে অস্ট্রেলিয়ার আচ্ছা। সাথে খেলা হচ্ছে, গ্রুপ লিগের খেলা, তাকে নাকি রেস্ট দিয়েছে। এটা আমার মানে, যদিও সত্যতা যাচাই যাচাই করতে পারিনি আমি। সেই হুম নাগারাবা, যাই হোক, নাগারাবা 4 ওভার বোলিং করতে পারিনি। আর তার উপর হুম ওদের যে স্টার প্লেয়ার আছে সিকান্দার রাজা, সেও 2 ওভার হুম আজকে বোলিং করে হ্যামস্ট্রিং এর চোটের জন্য 2 ওভার বল করতে পারেনি। বেরিয়ে গেছে, স্টিল হ্যাঁ। ওরা 169 এর 146 নট আউট। এরম ভাবে হুম যদি অল রাউন্ড, অস্ট্রেলিয়াকে হ্যাঁ। হারাতে পারে, তো শ্রীলঙ্কা হারানোটা তো জাস্ট মানে এখন জিম্বাবুয়েকেই এগিয়ে রাখা উচিত। বেশ। তার উপর আবার যেহেতু ওয়াহিন্দু হাসানাঙ্গার চোট, কিন্তু আমার মনে হচ্ছে হুম এখন জিম্বাবুয়ে তো উঠবেই। অস্ট্রেলিয়া হুম শ্রীলঙ্কার মধ্যে যে অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কা যে খেলাটা হবে, তাদের মধ্যে একটা টিম উঠবে। আর আচ্ছা বাকি টিম মনে হচ্ছে, বাকি টিম আছে ওমান, হুম আর আর কে কে আছে আয়ারল্যান্ড, আমার ঠিক, আয়ারল্যান্ড 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 আছে। হুম, হুম কিন্তু আমার একটা ব্যাপার আয়ারল্যান্ড। রয়েছে বলার। ওমান নয় নতুন টিম, ঠিক আছে, কিন্তু আয়ারল্যান্ড 2007 থেকে খেলছে এবং বেশ কিছু চমক ঘটিয়েছে ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে। তারা একটাই একটা পাকিস্তানকে বেশ কিছু না। হারিয়েছিল দু হাজার হ্যাঁ, হ্যাঁ। সাতে, এক- 2011-তে তারা ইংল্যান্ডকে হারিয়েছিল। কিন্তু কথাটা হচ্ছে ভাই, তোমরা তোমাদের উন্নতি হচ্ছে না কেন? মানে এত আনপ্রেডিক্টেবল কেন এই টিমটা? মানে এখনো এরকম খেলছে যে গ্রুপ লিগ থেকেই কেটে যেতে পারে বা কিছু, মানে এদের কনসিস্টেন্সি নেই কেন? কনসিস্টেন্সি নেই, সেই ওই নামিবিয়ার মতোই বলতে হবে। একজন দুজন ভালো প্লেয়ার এসছে, টিম হিসেবে কখনোই খেলতে পারেনি। আজকে আফগানিস্তানের উন্নতি কেন হচ্ছে? তারা হুম টিম হিসেবে ভালো খেলছে। তুমি আফগানিস্তানের এখন তুমি বলো 6-7 জন স্টার প্লেয়ার। হুম তাদের আফগানিস্তানের তুমি আন্ডার 19 টিম দেখো, আমি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ কিছুদিন আগে দেখলাম। আন্ডার 19 ওদের মানে ফিউচার তৈরি, ওদের একটা ক্রিকেট কালচার তৈরি হচ্ছে। একটা হুম ক্রিকেট কালচার হতে পারে, আর একটা হচ্ছে, আর ওটা ম্যান বেস টিম হয়ে যাচ্ছে। হুম তাই জন্য ওরা কখনো মানে টিম হিসেবে কখনো করতে পারছে না। একটা অঘটন ঘটাচ্ছে, লোককে আপসেট করতে পারছে। হুম মানে ওই আর কি, লাস্ট তুমি 2007 থেকে 2026-এর মধ্যে তুমি দুটোই বলতে পারলে। আমার একটাই মনে ছিল, যেটা কেভিন ডি ওব্রাইন ইংল্যান্ডকে হারিয়েছিল। আমার হুম পাকিস্তানকে যেটা হারিয়েছিল সেটা আমার মনে পড়ছে না। না, না, এখন মনে পড়লো তুমি বলার পর। যেটা হুম ইন্ডিয়াও গ্রুপ লিগে বেরিয়ে গেছিল। ইনজামা হুম উলুকের লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, হ্যাঁ, আয়ারল্যান্ডই হারিয়েছিল, রাইট। হুম তো টিম হিসাবে কখনো একটা টিমকে মোটামুটি গ্রো করতে গেলে অন্তত 6-7 জনকে তো পারফর্ম করতেই হয়। এক দুজনের পারফরমেন্সে একটা টুর্নামেন্ট তুমি একটা ম্যাচ জিততে পারো। সেটাই। ওই গ্লেন ম্যাক্সওয়েল যেমন আফগানিস্তানের সাথে জিতিয়েছিল, কিন্তু তো সেটা তো মানে টিমের বিজ্ঞাপন হতে পারে না। এটা আফটার অল তো সেটাই টিম স্পোর্টস না। সেটাই। আচ্ছা চল এটা এবার আমার আসি আমরা, মতামত। হ্যাঁ এবার আসি আমরা গ্রুপ সি তে। তো গ্রুপ সি তে 5টা টিম রয়েছে আমাদের: ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, ইটালি, ইংল্যান্ড আর নেপাল। এবার এখন ভেরি পরিস্থিতি ইন্টারেস্টিং। অনুযায়ী, হ্যাঁ এখন পরিস্থিতি অনুযায়ী স্কটল্যান্ড সেকেন্ডে রয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে খুব শিগগিরই এটা পাল্টে যাবে, এটা আমার মত মনে হয়। ইংল্যান্ড দুটো ম্যাচ খেলে, একটা খেলে একটা জিতেছে, একটা হেরেছে, এবং আশা করছি ইতালি এবং স্কটল্যান্ডকে সেই ইজিলি হারিয়ে দেবে এবং গিয়ে, ইংল্যান্ডের কটা কটা ইংল্যান্ডে দুটোর মধ্যে একটা জিতেছে, একটা হেরেছে। হ্যাঁ ইংল্যান্ডের ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে, আর
নেপালের সাথে নেপালের কাছে জিতেছে, 4 4 রানে রানে জিতেছে। মাত্র জিতেছে। নেপালের জন্য খারাপ লাগলো প্রথম ম্যাচটাই, কিন্তু নেপাল সেকেন্ড ম্যাচে পুরো হোয়াইট ওয়াশের মতন হয়ে গেল একটা, মানে দুই ভাই মিলে 120 রান তুলে দিল আরামসে, এবং বিনা কোনো উইকেট হারিয়ে। এবং আমার এটা বেশ ভাল লাগে, এই যে ভাই ভাইয়ের খেলাটা, যেটা কিনা আমি এর আগে ধরে নে জিম্বাবুয়ের ক্ষেত্রে দেখতাম, বা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখতাম। ভারতের ক্ষেত্রে ইরফান পাঠান, ইউসুফ পাঠানের খেলাটা দেখেছি, পান্ডিয়া ব্রাদার্স এর খেলা সেই রকম ভাবে আমরা দেখিনি। ঠিক আছে, তো এই যে আরো অনেক আহ, আছে, মিচেল, হ্যাঁ, আরো অনেক আছে, মিচেল মিচেল মার্শ আছে, শন মার্শ আছে, এখন শন সাউথ মার্শ, আফ্রিকায় জেনসেন ব্রাদার নিউজিল্যান্ডেও আছে। নিউজিল্যান্ডেও ভাই ভাই খেলেছে এখানে। হুম, মানে এই ম্যাচটাতে দুই ভাই ওপেনার, আবার মিডল অর্ডারে দুই ভাই রয়েছে, এবং এই যে ওপেনার দুই ভাই, এরাই ম্যাচটাকে একা টেনে দিয়েছে। এক ভাই 60, এক ভাই 62। ঠিক আছে, খুব সুন্দর খেলাটা হয়েছে। এই ধরনের খেলা দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, তারপরে তো এই গ্রুপটা থেকে কি আশা? ওয়েস্ট ইন্ডিজ তো যাবে শিওর। ওর সঙ্গে ইংল্যান্ডই যাবে কি, যাবে নাকি অন্য কোনো একটা বড় চমক ঘটতে পারে? তোর কি মনে হয়? বলা যাচ্ছে না। দেখো, ইংল্যান্ডকে নেপাল প্রচন্ড টাফ ফাইট দিয়েছে, আবার হুম, নেপালকে প্রচন্ড বাজেভাবে হারিয়েছে ইটালি। ইটালি। হ্যাঁ, ঠিক আবার আছে, ইটালি বাজেভাবে হেরেছে স্কটল্যান্ডের কাছে। আবার ইটালি বাজে, হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম, আবার ইটালি বাজেভাবে হেরেছে স্কটল্যান্ডের কাছে। তার হ্যাঁ, মানে ইংল্যান্ড আর স্কটল্যান্ড খেলাটা মানে খাতায় কলমে স্কটল্যান্ডে জেতা উচিত। আর যেটা ইংল্যান্ড আর স্কটল্যান্ড খেলাটা হচ্ছে আমাদের ইডেন গার্ডেন্সে। এবার হুম। ইংল্যান্ড স্কটল্যান্ড খেলাটা হয়তো উম, ভালোভাবে ইংল্যান্ড জিতে যাবে। তো জিতে গেলে তাহলে ইংল্যান্ড, ইংল্যান্ড যাবে, অঘটন ঘটবে না তাহলে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আহ, মানে অঘটন। এবার খাতায় কলমে দেখো, তুমি ইংল্যান্ডকে প্রচন্ড ফাইট দিয়েছে নেপাল, নেপালকে হুম, বাজেভাবে হারিয়েছে ইটালি, ইটালিকে হুম, আবার বাজেভাবে হারিয়েছে স্কটল্যান্ড। তো হুম, স্কটল্যান্ডের তো ইংল্যান্ডকে হারানো উচিত। ইংল্যান্ড আর সেটাই। স্কটল্যান্ড নেক্সট ম্যাচ আছে ওই গ্রুপে, হুম, ইডেন গার্ডেন্সে। ওই ম্যাচটার দিকে একটু মুখিয়ে আছি, স্কটল্যান্ড হয়তো যদি ইংল্যান্ডকে হারায়। যদিও আমাদের মানে ইন্ডিয়ান হিসেবে আমাদের কোনো লাভ নেই ইংল্যান্ড মানে গ্রুপ লিগ থেকে বিদায় হোক আর না হোক, কারণ হুম, গ্রুপ লিগ থেকে বিদায় হোক আর না হোক, কারণ সুপার এইটে আমাদের অন্য গ্রুপেই পড়বে ইংল্যান্ড। সেমিফাইনাল ফাইনালের জন্য যদিও আলাদা ব্যাপার, হুম। কিন্তু একটা মানে ভালো টিম আউট হয়ে যাবে, সেটা একটা ভালো টিমের জন্য সবসময় মানে অ্যাডভান্টেজ খারাপ, হয়ে হ্যাঁ। থাকে। হ্যাঁ, এবার আসি এবং ভালো। গ্রুপ ডি তে। গ্রুপ হ্যাঁ, ডি তে, এটা গ্রুপ অফ ডেথ হয়ে গেছে অলরেডি। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ইউএই অ্যান্ড কানাডা। তো আজ তো ইউএই জিতলো, মানে কানাডাকে যেভাবে হারিয়েছে। এগেন এই একই আলোচনা কানাডার ক্ষেত্রেও হয়। কানাডা আজকে অনেক দিন ধরে ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু সেই একই ধরনের কোনো তাদের মনে রাখার মতন প্লেয়ারকেও আমাদের কাছে কিরকম মনে রাখার মতন কোনো প্লেয়ারও সেরকম ভাবে নেই কানাডার। আর ইউএই একটা জিতে গেছে, এবার দেখা বাকিগুলো হারবে, সেটাই স্বাভাবিক। যাই হোক, কিন্তু আমি খুব চেয়েছিলাম যে আফগানিস্তান গ্রো করুক, কারণ আফগানিস্তান আগের বারে ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো পারফর্ম করে অনেকটা উঠেছিল। এবারে মনে হচ্ছে না আফগানিস্তানের খুব একটা ওঠার চান্স রয়েছে। টাফ লাক হতে পারে, বিকজ এই যে সাউথ আফ্রিকার সঙ্গে যে ম্যাচটা অসাধারণ খেলেছে, এবং শেষ অব্দি দুটো সুপার ওভার, আইপিএলেও খুব কম হয় দুটো সুপার ওভার, সেখানে দুটো সুপার ওভার খেলে লাস্ট সুপার ওভারটা হেরেছে। তো এখন কথা হচ্ছে যে আফগানিস্তানের আর কি কোনো রকম চান্স রইলো না? কি মনে হয় তোর? আমার মনে হয় না কোনো রকম আর চান্স রয়েছে বলে, কিন্তু কারণ হুম, আফগানিস্তান মানে মেন যে দুটো ম্যাচ ছিল নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা, ওর মধ্যে একটা ম্যাচ ওদের বার করতেই হতো। দুটো হুম, ম্যাচই হেরে গেছে নিউজিল্যান্ডের সাথে, তো মানে স্ট্রেট ফরওয়ার্ড হেরেছে। বাজেভাবেই। আর সাউথ আফ্রিকার সাথে প্রচন্ড লড়াই করেও হেরে গেছে। কারণ হুম, নিউজিল্যান্ড একটা ম্যাচ বার করবেই হুম, ইউএই আর কানাডার সাথে, আর সাউথ হুম, আফ্রিকাও একটা ম্যাচ বের করবেই ইউএই আর কানাডার সাথে। আর তার সঙ্গে আবার নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা দুজনের মধ্যে ম্যাচ আছে। তো হুম, আফগানিস্তানের সেরকম কোনো চান্স রইল না। এটাই বরঞ্চ মানে সব থেকে মানে মানে প্রথম যখন খেলা চালু হয়েছিল এই গ্রুপটাকেই সব থেকে ইন্টারেস্টিং গ্রুপ মনে করা হচ্ছিল। কিন্তু আজকে যখন সবাই দুটো করে ম্যাচ খেলে নিয়েছে, নেদারল্যান্ড আর ইউএসএ তিনটে করে ম্যাচ খেলে নিয়েছে যখন এই ভিডিওটা হচ্ছে, হুম, 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 তো হুম, এখন এখন এই গ্রুপটাই সবথেকে ম্যানম্যানের গ্রুপ মনে হচ্ছে।
কারণ নিউজিল্যান্ড সেটাই। সাউথ আফ্রিকা এই গ্রুপে মোটামুটি শিওর বলাই যায়। হুম। তো যাই হোক, আশা করব এবার বাকি গ্রুপ ম্যাচগুলো খুবই ইন্টারেস্টিং হোক এবং বেশ কিছু অঘটন হোক, তাহলে আরো আর আরেক জমবে আর ওয়ার্ল্ড আর কাপটা। আর আর আরেকটা কথাও বলে দিই, সুপার এইটে মানে যে উঠুক উঠুক আর না উঠুক, সুপার এইটে হুম, ইন্ডিয়ার গ্রুপে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, এই চারটে হুম, গ্রুপ একদম বাঁধা আছে। যদি এই চারটে চারটে টিম ওঠে, এই চারটের মধ্যে যদি কেউ না ওঠে তাহলে সেই গ্রুপে তারা এ হবে। আর হুম, অন্য গ্রুপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা। এখান থেকে অঘটন আমার একটাই লাগছে, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এই গ্রুপটায় আমি বলে রাখি একমাত্র অস্ট্রেলিয়া মনে হচ্ছে মানে আউট হলেও হতে পারে। তাহলে ইন্ডিয়ার হুম, গ্রুপটা একটুখানি ইজি হবে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে, যদি অস্ট্রেলিয়া হুম, না ওঠে। যদিও হুম, অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে আমি খুব ভীত নই, কারণ হুম। তার উপর এটাও মানতে হবে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই, কারণ ব্যাটিংয়েই হ্যাঁ, যদি সেই এখন একটা আড়াইশো তুলে দেয় দু ফার্স্ট হাজার ইনিংসে। তেইশের ওয়ার্ল্ড কাপটা যদি মনে পড়ে, 2023-এর ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া 10 নম্বরে ছিল এবং সেইখান থেকে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তখন সেই টিমে অস্ট্রেলিয়াকে কিন্তু নিয়ে মিম কিন- পর্যন্ত বানানো হয়েছে। কিন্তু সেই টিমে এটাও মানতে হবে, ওয়ার্নার ছিল, স্মিথ ছিল, লাবুশানে ছিল, ম্যাক্সওয়েল হুম, ছিল, প্যাট কামিন্স ছিল, মিচেল স্টার্ক ছিল, আর হ্যাজেলউডও ছিল। হুম, এই টিমে কিন্তু মানে প্রায় নতুন টিম, যদিও টিম ডেভিড আছে, আহ, হুম। আহ, তারপরে আহ, যে 2023-এর ফাইনালে 100 করেছে, নামটা বলো। যে গ্রুপ লিগে তো এখনো অনেক ম্যাচ বাকি আছে, কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ যেটা পাবলিশ হতে খুব শিগগিরই আসতে চলেছে, এবং এই ম্যাচটা নিয়ে নতুন করে কোনো উত্তেজনা আছে তোর কাছে, নাকি আমার কাছে মনে একটাই হচ্ছে যে আমার আমার ভারত কাছে আগে একটাই হবে? আমার আমার কাছে একটাই উত্তেজনা আছে, 7-1 8-1 আট করতে এক হবে হবে। সেই উত্তেজনা হুম, আছে। আর হুম, পাকিস্তান তো অবশ্যই, এখনো আমি মানে আহ, মানে পলিটিক্যালি যাই সম্পর্ক হোক না কেন, আমি সবসময় মানবো যে পাকিস্তান একবারের ওয়ার্ল্ড কাপ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ উইনার টিম, একবার টি20 ওয়ার্ল্ড কাপ উইনার টিম, একবার চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার টিম। আর চ্যাম্পিয়ন্স ট্রফি যেবার জিতেছে সেবার ফাইনালে ইন্ডিয়াকে হারিয়েছে খুব বাজেভাবে। আর এবার হুম, পাকিস্তানের একটা একটা প্লেয়ারের দিকে খুব তাকিয়ে থাকতে হবে, সেটা হচ্ছে উসমান তারিক। যে হুম। আর কি মানে বলটা করছে, মানে আটকে আটকে বল করছে, মানে ওর হ্যাঁ, মানে বোলিংটা এক মানে সেকেন্ড খেলা। মতো, 1 সেকেন্ড পুরো ওয়েট করেন এবং ব্যাটসম্যান তখন ধৈর্যটা পুরোপুরি চ্যুতি হয়ে যায়, তারপরে ওনার হুম, বলটা আসে। এরকম হুম। হচ্ছে ব্যাপার। কিন্তু যতীন সাবরুর একটা ভিডিও দেখছিলাম, যেখানে বলছিল যে এটা পুরোপুরি লিগাল ডেলিভারি, তো এখানে কিছু না করার মতন রিকি কিছু। পন্টিং রিকি পন্টিং আমি প্রথমে যেটা দেখেছিলাম, রিকি পন্টিং বলেছিল এটা ইলিগাল ডেলিভারি, এটা কখনো মানে আইসিসি করতে হুম, পারে না, কিন্তু আইসিসি কিন্তু পরে নাকি ইউএস এর করেছে। ম্যাচটা। পরে হ্যাঁ। পরে নাকি এটা করতেও পারে। আশ্বিনও নাকি মাঝে মাঝে, আশ্বিন নাকি না, মানে আশ্বিন আমরাও দেখেছি, আশ্বিনও অনেকবার এরকম মানে থমকে গিয়ে ডেলিভারিটা করে। এবং হুম, নামিবিয়ার যে ক্যাপ্টেন আছে ইরাসমাস, সেও অনেকবার এরকম মানে পেছন থেকে ডেলিভারি করছে, থমকে ডেলিভারি করছে। তো এটা নাকি হুম, ইলিগাল নয়। আর সত্যি ওর বল খেলাটা নাকি খুবই মানে ডিফিকাল্ট হচ্ছে। সেটাই। মানে এরকম দেখো, আনঅর্থোডক্স অর্থোডক্স সবসময় টেস্টের জন্য ভালো, ওয়ানডের জন্য। আনঅর্থোডক্স কিছু কিছু সময় টি20-তে খুব প্রবলেম হয়ে যায়, কারণ টি20-তে হুম, সবসময় তোমায় অ্যাক্সেলারেট করতে হবে। তোমায় তো শুধু হুম, ডিফেন্স করলে বা উইকেটে টিকে থাকলেই হবে না। এই উসমান তারিক বলো, ইনফ্যাক্ট লেজেন্ড টি20 প্লেয়ারের লাসিথ মালিঙ্গা বলো, অজন্তা মেন্ডিস বলো, এরা হুম। টেস্ট ক্রিকেটে কিছুই নয় বা না, ওয়ানডেতে কিছুই নয়। কিন্তু এদের টি20 যখন 4 ওভার খেলতে হবে বা যখন এক্সেলারেট করতে হবে, এই ওভারে 12 রান করতেই হবে, একটা করতে হবে, তখন এদের এই 4টে ওভারই প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রচন্ড তো ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আশা করি, উসমান ইন্ডিয়ান তারিখকে ব্যাটসম্যানরা উসমান তারিককে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিরকম ভাবে খেলবে এটার জন্য মানে খুব টেনশনেও আছে, এইটাই দেখার, উঠেও কিন্তু আছে। এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাতে মেন হচ্ছে এটাই দেখার এক্স ফ্যাক্টর, যে, হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের হ্যাঁ, আমার এবং কাছে এক্স একটা ফ্যাক্টর জিনিস হচ্ছে মাথায় রাখতে উসমান হবে, তারিক। এবারে কিন্তু ভারতীয় টপ অর্ডার রয়েছে বা ভারতীয় ব্যাটিং অর্ডার কিছু কিছু ক্ষেত্রে
মানে ক্লিক করছে না ঠিকভাবে, বা কিছু কিছু ক্ষেত্রে আটকে যাচ্ছে। যতখানি অ্যাকশন করবে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ভাবা হয়েছিল, ততটাই অ্যাকশন হয়নি কিন্তু। মানে নামিবিয়া ম্যাচটা ইজিলি কিন্তু 230-240 যায় ইন্ডিয়া, যেরকম ভাবে মাঝখানে খেলা শুরু করে দিয়েছিল ঈশান কিশনরা। কিন্তু সেই জায়গায় 210 টার্গেট রাখাটা খুব একটা বড় কিছু নয়। এবং আরেকটা যেটা জিনিস মনে হয়েছিল প্রথম ম্যাচে, যেটা ইউএস এর সঙ্গে 77-এ 77 রানে অতগুলো উইকেট চলে গেছিল, তো সেইখান থেকে মানে কামব্যাক করে জিতেছিল ভারত। তো সুতরাং পাকিস্তান ম্যাচটা এইবারে সেই কারণেই একটু বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে পাকিস্তান প্রথমত শ্রীলঙ্কায় খেলছে, ইন্ডিয়াকে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে হচ্ছে। পাকিস্তান ওখানে ওয়েদারে পুরো শুট করে গেছে, সেখানে ইন্ডিয়াকে গিয়ে ওখানে ওয়েদারে শুট করতে হবে এবং তারপরে ওদের এগেনস্টে খেলতে হবে। আর তারপরে আরো একটা ব্যাপার রয়েছে, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপে বেশিরভাগই হচ্ছে বাঁহাতি, আর সেখানে উসমান তারিকে বেশিরভাগ কেন মানে অলমোস্ট 90% বাহাতে। প্রথম 90% হচ্ছে। নজনের প্রথম প্রথম 9 জনের মধ্যে 7 জনই বাঁহাতি, একমাত্র সূর্যা কুমার যাদব আর হার্দিক পান্ডিয়া ছাড়া 7 জনই বাঁহাতি। হুম, হ্যাঁ। তো সেই মানে এতগুলো যদি পয়েন্ট অভিষেক রয়েছে। শর্মা আসে, সঞ্জু হ্যাঁ, স্যামসন হ্যাঁ। থাকলে 3-6 হবে, না হলে 2-7। হুম, হুম। না, সঞ্জু স্যামসনকে দিয়ে কাজ চালানো চালানো যাবে না। সঞ্জু স্যামসন যেরকম ভাবে খেলা শুরু করেছিল, 3টে 6 একটা 4 মেরে শুরু করলো, তারপরে গিয়ে খেলাটা আউট হয়ে গেল। এই সঞ্জু স্যামসনকে নিয়ে কতখানি ইয়ে রয়েছে, আশা দেখো রয়েছে? সঞ্জু স্যামসন মানে প্রচন্ড স্টাইলিশ ক্রিকেটার। মানে হুম, টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ান একজন ক্রিকেটার ছিল ওয়াসিম জাফর, তুমি হয়তো নাম জানবে। আমি প্রচন্ড, ভালোভাবে দেখেছি খেলাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াসিম জাফর প্রচন্ড, এরা হচ্ছে প্রচন্ড স্টাইলিশ ক্রিকেটার। এরা হুম, যখন খেলে মনে হয় এরা ডন ব্র্যাডম্যানের থেকেও ভালো প্লেয়ার, মানে যখন ভালো খেলে। মানে হুম। পার্সোনালি আমার ওপিনিয়ন, মানে সঞ্জু স্যামসন যখন 3টে 6 আর একটা 4 মারলো, মনে হচ্ছে এর থেকে ভালো প্লেয়ার মানে পৃথিবীতে কেউ হতেই পারে না। কিন্তু এদের তারপরে প্রবলেম হচ্ছে কনসিস্টেন্সি। হুম, আউটও নয়, এরকমও হয়েছে সঞ্জু স্যামসন মানে একটা আমি টুর্নামেন্টের কথা বলছি, 5টা মানে 2টো টুর্নামেন্ট হয়েছিল, 5 ম্যাচ 5 ম্যাচ। মানে আমি বলছি হুম, 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে 100 সঞ্জু স্যামসন, আর 2টো ম্যাচে 1 বলে শূন্য। হুম, মানে এটাই হচ্ছে সঞ্জু স্যামসন, যখন খেলবে একা শেষ করে হুম। দেবে, আর যখন খেলবে না পুরো একদম তেমন কিছু করতে পারবে না। কিছু করতে পারে না। এদের ওপর মানে মানে ভরসা করতে, যদিও টি-20 ক্রিকেটটা ভরসার ক্রিকেট নয়, কিন্তু না। সঞ্জু স্যামসন আবার প্রবলেমটা কি, 2টো ম্যাচ খেললো তো খেললো, 8টা ম্যাচ পুরো একদম হয়ে গেল। তারপরে আবার যে 2টো ম্যাচ খেলবে, সেই 2টো ম্যাচে আর কাউকে কোনো পারফর্ম করতে হবে না, একাই জিতিয়ে দেবে। আর বোলার হিসেবে কি মনে হয়, মোহাম্মদ সিরাজকে ফেরানো উচিত পাকিস্তান ম্যাচে? কোনো না ইম্প্যাক্ট না হবে? না না, একদমই আমার মতে মোহাম্মদ সিরাজকে একদমই ফেরানো উচিত না। কিন্তু জসপ্রীত তিন বুমরাহ, উইকেট নিয়েছে, 3টে উইকেট হ্যাঁ নিয়েছে। হ্যাঁ, তো 3টে উইকেট নিয়েছে। কারণ জসপ্রীত বুমরাহকে রেস্ট, মানে চোটে ছিল বা রেস্টে দেওয়া হয়েছিল, তাই জন্য 3টে উইকেট নিয়েছিল। কিন্তু সে তো বুমরাও তো অনেকেই এখন কিছু আহামরি পারফর্ম করছে না। না, বুমরাহ তো লাস্ট ম্যাচে খুব ভালো পারফর্ম করেছে, খুব ভালো ইয়র্কার দিয়েছে। আর সব থেকে বড় কথা, বুমরাহ লাস্ট ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, হুম, এটা ভুলে গেলে চলবে না। টি-20 ক্রিকেট যারা জানে তারা জানে, 30 বলে এখন 80 রানও হয়ে যাচ্ছে। হুম, সেখানে লাস্ট ওয়ার্ল্ড কাপে 28 বলে 27 রান বাকি ছিল। হুম, অনেকে বলে 30 বলে 30 রান বাকি ছিল, সেটা তো আছেই। কিন্তু আরো যখন যারা বল বাই বল খেলে দেখেছে আর হুম, যাদের মনে আছে, 28 বলে 27 রান সাউথ আফ্রিকার বাকি ছিল, তখন হেনরিক ক্লাসেন আর হুম। ব্যাটিং করছে। সেখান থেকে বুমরাহ, হরদীপ সিং আর হার্দিক পান্ডিয়া ম্যাচটা জিতিয়েছিল, আর সেখান থেকে জসপ্রীত বুমরাহ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। সেখানে ওকে বাদ দেওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না, না। না, বাদ তুমি দেওয়ার কথা কেউ বলছে না, বাট আমি না বলছি। না, তুমি 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 যেহেতু সিরাজের 3 উইকেটের কথা বললে, তুমি সিরাজের তিন হুম, উইকেটের উল্টে তুমি বলো, 2007 থেকে 2026 26 টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটা এডিশনে সব থেকে বেশি উইকেট কার? হুম, হরদীপ সিং। হুম, 2024-এ 17 উইকেট। তুমি হরদীপ সিংকে বাদ দিতে পারবে না। তুমি বুমরাহ লাস্ট ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আর আহ, উম, মানে সব তুমি বিশেষজ্ঞ, যে কোনো বিশেষজ্ঞতে সর্বকালের সেরা টি-20 টিম বলো, মানে ইন্ডিয়ার তো ছেড়েই দাও, তুমি জসপ্রীত বুমরাহ আসবে। তো হুম, জসপ্রীত বুমরাহ আর হরদীপ সিং যখন ফিট থাকবে, ফাইন থাকবে,
তো এই এই যখন তুমি দুটো পেসার খেলবে তখন সিরাজ কেন, সিরাজ 3 উইকেট কেন, 6 উইকেট পেলেও তাকে বসে থাকতে হবে। এর সেটাই। কোনো ওয়েই নেই। সিরাজের যদি একটা ম্যাচের হিস্ট্রি থাকে তাহলে হরদীপ আর বুমরার 100 ম্যাচের হিস্ট্রি আছে। আর সেটাই। দিলীপ সিংয়ের তুমি যদি স্ট্যাটিস্টিক্সটা দেখো, এত কম ম্যাচে এত বেশি উইকেট মনে হয় ইন্ডিয়ার টি-20 ক্রিকেটে আর কারোর নেই। কুলদীপ যাদব খুব কাছাকাছি আছে, কুলদীপ যাদব এখন রেস্টে বসে আছে, কারণ কুলদীপ হুম, যাদব এত ভালো পারফরমেন্স টেস্ট ওয়ানডে টি-20 আগের এতেও এত ভালো পারফরমেন্স, কিন্তু বরুণ চক্রবর্তীর এখন টি-20 তে 1 নম্বর র্যাঙ্ক, কুলদীপকে বসে থাকতে হচ্ছে। এখন সেটাই। যদি কুলদীপ যাদব একটা বরুণ চক্রবর্তীর কোনো চোট হয়ে যায়, কুলদীপ যাদব 3 উইকেট নিয়ে নেয়, পরের ম্যাচে কি বরুণ চক্রবর্তী যে এতদিন ধরে 1 নম্বর র্যাঙ্ক তৈরি করেছে তাকে কি বসিয়ে দেওয়া হবে? আর একটা সেই আমি কথা বলে দিই, এটা তুমি আহ, জানি না মানে এ হবে কিনা, অনেকে ভাবে যে ডন ব্র্যাডম্যানের টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি অ্যাভারেজ। হুম। অনেকে এটা জানে না, ডন ব্র্যাডম্যানের থেকেও টেস্ট ক্রিকেটে বেশি অ্যাভারেজ একজনের আছে। সেটা কার? মানে সেটা গুগলেও পাওয়া যাবে না, গুগলে সার্চ করলেও পাওয়া যাবে না। যারা ক্রিকেট নিয়ে বিস্তর পড়াশোনা করেছে বা না করেছে তারা জানবে। আর আমি লাকিলি মানে যেহেতু একটা সময় ডেইলি নিউজ পেপার পড়তাম তাই জন্য জেনেছি, মানে অস্ট্রেলিয়া এই ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ারের আছে অ্যান্ডি গ্যান্থিয়াম বলে একজন হুম, প্লেয়ার আছে। মানে হুম, অ্যান্ডি গ্যান্থিয়ামে বলে আলাদা করে সার্চ করলে তুমি ওটা পাবে। ওর হুম, অ্যাভারেজ হচ্ছে 112। কেন 112 হুম, অ্যাভারেজ? ও একটা ম্যাচ খেলেছিল হুম। ও। 1948 না 49 এরকম কোন একটা সময় হবে। ও একটা ম্যাচ খেলেছিল, সেই ম্যাচে ওরা ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে জিতেছিল। ও একটা ম্যাচই খেলেছিল, 112 রান করেছিল, আউট হয়ে গেছিল। তার মানে ওর সেই অ্যাভারেজ জন্য। আছে 112। কিন্তু আর সেই ম্যাচেও খেলতে পেরেছিল কারণ গ্যারি সোবার্স, স্যার গ্যারফিল্ড সোবার্স চোট পেয়েছিল। সেটাই হচ্ছে ওর ফার্স্ট ম্যাচ আর সেটাই হচ্ছে ওর লাস্ট ম্যাচ। তারপরে হুম, গ্যারফিল্ড সোবার্স আবার যখন ফিট হয়ে গেছিল ও আর টিমে চান্স পায়নি, ও বেরিয়ে গেছে আর জীবনে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেই পারে। আজ অনেকেই জানে না ডন ব্র্যাডম্যানের থেকে কিন্তু বেশি বলে যে সব থেকে বেশি অ্যাভারেজ ডন ব্র্যাডম্যানের 99.94, তার থেকে বেশি হুম। অ্যাভারেজ কিন্তু আছে। সে রিটায়ারও করে গেছে, সে ক্যান্টি আনতে। তো সিরাজের 3 উইকেটের কাছে তো এটা তুচ্ছ আর কি। সেটাই। তো যাই হোক, তো আমরা আহ, ধরে নিচ্ছি যে 8-1 হচ্ছে পাকিস্তানের সঙ্গে, এবং না বেশ। একদমই, আমি একদমই ধরছি না, কারণ মানে খেলায় সবসময় কি হবে কেউ জানে না। হুম, মানে লাস্ট যখন 1 নম্বর ম্যাচ জিতেছিল পাকিস্তান, সেটাও অনেকে ধরে রেখেছিল পাকিস্তান হারবে, সেটা কিন্তু হুম, পাকিস্তান জিতেছিল। এবং মানে 6-1-এর পরে যখন 7-1 হয়েছিল সেখানেও মানে 4 উইকেট থেকে যেরকম ভাবে মানে বিরাট কোহলি মানে অতিমানবীয় ইনিংস খেলে জিতেছিল সেটাও কেউ ভাবতে পারেনি। হুম, তো ইন্ডিয়া পাকিস্তান কখনোই মানে 7-1 কেন, 100 বা বা এই 1 হয়ে গেলেও আমি কখনো বলবো না যে ইন্ডিয়াই জিতবে 100%। হুম, আর তারপর তো উসমান তারিকের ব্যাপারটা বললাম, শাহিন শাহ আফ্রিদি হুম, আছে, নাসিম শাহকে আমি দেখলাম টিম লিস্টে, কিন্তু নাসিম শাহ খেলছে না কেন আমি জানি না, ওটা নিয়ে একবার দেখতে হবে। হুম, হ্যারি শ্রফ নেই যদিও, কিন্তু হ্যারি শ্রফের বদলে যে একজন ফাস্ট বোলার এসেছে সেও খুব ভালো বোলিং করছে। হুম, রিজওয়ান আছে, বাবার আজম আছে। বাবার আজমের কথা বললে চলবে না, টি-20 টেস্টে যেমন সব থেকে বেশি রান সচিন তেন্ডুলকারের, ওয়ানডেতে যেমন এই রান সচিন তেন্ডুলকারের, সেরকম টি-20 কিন্তু সব থেকে বেশি রান বাবার আজমের। বাবার আজমের একটা টি-20 এডিশনে সব থেকে বেশি রান করেছিল, যেটা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে বাবার আজম সব থেকে বেশি রান করেছিল। তো বড় হুম, প্লেয়ার আছে, ফাকার জামান আছে, ফাকার জামানও খেলছে না, ফাকার জামান হয়তো ইন্ডিয়া ম্যাচে নামিয়ে দেবে। হুম। মোহাম্মদ নওয়াজ আছে, উইকেট কিপার খুব ভালো খেলছে। আর শ্যাম আয়ুব পাকিস্তানের আছে। সাম আইয়ুব আছে, খুব ভালো ভালো প্লেয়ার আছে। আর সব থেকে বড় কথা, কলম্বোর পিচে খেলছে, খুব স্লো পিচ। হুম। মানে কখনোই ওভার কনফিডেন্সের কোনো কোনো জায়গাই নেই, কোনো জায়গাই নেই। আর যদি যাকে, খেলার তো কথাই তাও বেস্ট অফ লাক ফর ইন্ডিয়ান টিম। আর দেখা যাক কি হয়। আমরা আবার আসবো পরের সপ্তাহে, এবং পরের সপ্তাহে তখন দেখবো যে কিরকম জায়গায় সমস্ত টিম, এবং শেষ 8-এ কে যাচ্ছে ফাইনালি, এবং আমাদের যা প্রেডিকশন হলো সেই প্রেডিকশনের সঙ্গে কতখানি কি ম্যাচ করছে। এবং আজকের মতন এই আড্ডা এখানেই শেষ হলো। পরের আড্ডায় আশা করছি অরিজিৎ আমাদের সঙ্গে থাকবে, এবং একটা জম্পেশ আড্ডা হবে ক্রিকেট নিয়ে।
এবং এইরকম ভাবেই শ্রেয়ানের কাছ থেকে আজকে যেরকম বেশ কিছু ইনপুটস পেলাম ক্রিকেট নিয়ে, যেমন ডন ব্র্যাডম্যানের এই অজানা গল্পটা জানা ছিল না, সেই রকম আরো বেশ কিছু অজানা গল্প ক্রিকেট নিয়ে জানতে পারবো। এবং আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন যে এই যে আমাদের আড্ডা আপনাদের কেমন লেগেছে, তাহলে ভবিষ্যতে আমরা এই ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাওয়ার পরেও এই জিনিসটাকে কন্টিনিউ রাখতে পারি, এবং তখন আমরা একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে এই অনুষ্ঠানটা আনতে থাকবো আপনাদের সামনে। তো আজকের মতন পর্ব এখানেই শেষ। আপনারা প্লিজ আমাদেরকে যেরকম ভাবে এতদিন সাপোর্ট করে এসছেন সেইভাবেই সাপোর্ট করে চলুন, এবং তার সঙ্গে আরো একখানা জিনিস, যে একটু আপনাদের পরিচিতদের মধ্যে, বন্ধুদের মধ্যে আমাদের এই ভিডিওগুলি শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে, এবং আমাদেরকে কমেন্ট করে জানান, সো দ্যাট আমরাও ইমপ্রুভ করতে পারি। আর কিছু বেশি বলবো না, যান আপনারা এনজয় করুন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ। আর থ্যাংক ইউ শ্রেয়ান।